এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর জুভেনাইল গুরুকুল চ্যানেল। তো আজকে আমরা আমাদের ক্লাস 12 বায়োলজি স্যাম্পল পেপার টার্ম 1-এর সেকশন বিটা করব। ঠিক আছে, তো চলো দেখে নিই প্রথম কোয়েশ্চেনটা কী দিয়েছে। প্রথম কোয়েশ্চেনটা বলেছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া ইজ দি ন্যাচারাল মেথড অফ কন্ট্রাসেপশন। তা আমাদেরকে এখানে কি করতে হবে? এখানে দেখো ইনস্ট্রাকশনস আছে 25 to 28 কোয়েশ্চেন্স অবধি আমাদের কি অ্যাসারশন অ্যান্ড রিজন। ঠিক আছে, তো আমাদের মেন হলো আমাদের প্রথমে অ্যাসারশনের লাইনটা পড়তে হবে, দেখতে হবে এটা কি ট্রু না ফলস, এবং রিজনটাও দেখতে হবে এটা ট্রু না ফলস, এবং দেখতে হবে যে এই যে রিজনটা দিয়েছে এই রিজনটা কি এই অ্যাসারশনটার জন্যই, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো চলো দেখি এখানে কী বলেছে অ্যাসারশনটা। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া ইজ দি ন্যাচারাল মেথড অফ কন্ট্রাসেপশন। So as we all know, it is the correct answer. It is true because ল্যাকটেশনাল অ্যামেনোরিয়াতে কী হয় আমরা জানি যে আমাদের যে প্রোল্যাকটিন হরমোনটা এটা খুব বেশি থাকে। ঠিক আছে, প্রোল্যাকটিনটা কী হয়, প্রোল্যাকটিনের যে কনসেন্ট্রেশনটা এটা খুব বেশি থাকে। তো প্রোল্যাকটিনের কনসেন্ট্রেশনটা বেশি থাকা এটা কি ইনহিবিট করে রাখে কাকে? গোনাডোট্রপিন জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে সাপ্রেস করে রাখে। ঠিক আছে, সাপ্রেস করে রাখায় কী হয়, গোনাডোট্রপিন যে হরমোনগুলো এক্সাম্পল এফএসএইচ, এলএইচ, ওরা কী হয় সাপ্রেস হয়ে থাকে। তো ওরা সাপ্রেসের জন্য আমাদের যে অভিউলেশন বা আমাদের যে ওভারির ভিতরে যে ওভারি রিলিজটা এটা হয় না। তো এটা না হয় কী হয়, এজ এ ন্যাচারাল মেথড অফ কন্ট্রাসেপশন, মানে আমাদের যে তখন কী হবে, বেবি কনসিভ হবে না। ঠিক আছে, তো ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া কী করে, এটাকে প্রিভেন্ট করে। কীভাবে প্রিভেন্ট করে? প্রোল্যাকটিনের হরমোনটা যেহেতু কনসেন্ট্রেশন হাই, এটা জিএনআরএইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কনসেন্ট্রেশনটাকে কমিয়ে রাখে। ঠিক আছে, তো ইট ইজ দ্য কারেক্ট। সো অ্যাসারশন ইজ ট্রু। এখন রিজন কী দিয়েছে, ইট ইনক্রিজেস ফ্যাগোসাইটোসিস অফ স্পার্ম। না, এটা ভুল, এটা ইনক্রিজ করে না ফ্যাগোসাইটোসিস অফ স্পার্ম। ঠিক আছে, এটা ভুল। তো আমাদের অপশান কী হবে দেখো, এটা দিয়েছে বোথ এ অ্যান্ড আর মানে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট অ্যান্সার। নো, বোথটা ট্রু না। Both A and R are true and R is not the correct. No, A is true. है ठीक है, A is true but R is false है. So answer will be C. ठीक है, next assertion. Saheli an oral contraceptive for females containing a steroidal preparation. ঠিক আছে, এখানে দেখো এটা কি বলেছে, Saheli an oral contraceptive for female. ঠিক আছে, it is true. Contains a steroidal preparation. No, it Saheli contains non-steroidal হবে। তো মানে এটা কি, এটা ফলস। আর রিজনটা কি, ইট ইজ এ ওয়ান্স এ উইক পিল উইথ ভেরি ফিউ সাইড ইফেক্টস। সো ইট ইজ ট্রু, তোমরা পড়েছো সাহেলিটা কি, ইটস এ ওয়ান্স এ উইক পিল মানে একবার নিতে হয় সপ্তাহে, অ্যান্ড উইথ ভেরি লিস্ট সাইড ইফেক্ট বা ফিউ সাইড ইফেক্ট। ঠিক আছে, তো এটা ট্রু, মানে আমাদের অ্যাসারশনটা ফলস বাট রিজনটা ইজ ট্রু। মানে তো ফর 25 দ্য অপশন উইল বি সি। ওকে, ফর 26 দ্য অপশন উইল বি ডি। নেক্সট 27, parturition is induced by a complex neuroendocrine mechanism. So what is mean by complex neuroendocrine mechanism? তো আমাদের কি হয়, আমাদের যখন পার্চুরেশন হয় মানে অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য এন্ড অফ প্রেগনেন্সি, আমাদের যে এমব্রায়োটা থাকে বা ঠিক আছে এমব্রায়োটা এবং যে প্লেসেন্টাটা দুটো মিলেই কী করে, একটা সিগন্যাল পাঠায় কাকে, পিটিউটারিকে। তো এই যে সিগন্যাল পাঠানোটা, যে এই যে সিগন্যাল কে পাঠায়, মেসেজটা কে পাঠায়, থ্রো নার্ভস। তো নার্ভস দিয়ে যেহেতু এই সিগন্যালটা আমাদের পাঠানো হয়, তো এখানে নিউরো কথাটা এসে গেল, বিকজ অফ নার্ভস মেসেজ পাঠায়। এবার মেসেজ কাকে পাঠায়, পোস্টেরিয়ার পিটিউটারিকে। তো পোস্টেরিয়ার পিটিউটারি কী করে, একটা হরমোন রিলিজ করে। তো আমরা আগে পড়েছি যে হরমোন রিলিজিং গ্ল্যান্ডসকে আমরা কি বলি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। ঠিক আছে, আমরা জানি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলে। তো কী হরমোন রিলিজ করে, অক্সিটোসিন রিলিজ করে। ঠিক আছে, তো এই যে প্রসেসটা এটা তাহলে কী হলো, কমপ্লেক্স নিউরো এন্ডোক্রাইন মেকানিজম। সো অ্যাসারশন ইজ ট্রু। দেন রিজন, at the end of gestation period the maternal pituitary release prolactin which causes uterine contraction. No, it is false. At the end of gestation period the maternal pituitary release prolactin, এতটুক ঠিক আছে।
ঠিক আছে, তো এতটুকু ঠিক আছে। হুইচ কজেস ইউটেরাইন কন্ট্রাকশন, নো। প্রোল্যাকটিন কী করে, আমাদের যে মিল্ক ফরমেশনে কাজ করে, বাট এখানে কী বলা যায়, হুইচ কজেস ইউটেরাইন কন্ট্রাকশন, না, ইউটেরাইন কন্ট্রাকশনে তো ইউটেরাইন কন্ট্রাকশন এটা প্রোল্যাকটিন হেল্প করে না, ঠিক আছে। সো ইট ইজ ফলস। So for question number 27, the answer will be assertion is true but reason is false. So C. Then comes 28. 28 এ কি বলেছে, when two genes in a dihybrid cross are situated on the same chromosome, the proportion of parental gene combination is much higher than non-parental type. So it is true. কেন, আমরা জানি যে জিন যত কাছাকাছি থাকবে তত প্যারেন্টাল টাইপটা বাড়বে এবং রিকম্বিনেন্ট টাইপটা কি কমবে। তো এখানে কি বলেছে, সিচুয়েটেড অন দ্য সেম ক্রোমোজোম, আমাদের কি বলে সেম ক্রোমোজোমে সিচুয়েটেড, ঠিক আছে। তো সেম ক্রোমোজোম মানে একটা ক্রোমোজোমের একটা লোকাসেই দুটো জিন আছে, তো খুবই কাছাকাছি। তো আমাদের কি হবে, দ্য প্রপোর্শন অফ প্যারেন্টাল টাইপ কম্বিনেশন ইজ মাচ হায়ার। তো আমরা জানি প্যারেন্টাল টাইপ বেড়ে যাবে, সো ইট ইজ ট্রু। রিজন কি দিয়েছে, হাই প্যারেন্টাল gene combinations can be attributed to crossing over between two genes. কি বলা আছে, হাই প্যারেন্টাল কম্বিনেশন ক্যান বি অ্যাট্রিবিউট টু ক্রসিং ওভার, নো, ইট ইজ ফলস। হাই প্যারেন্টাল কম্বিনেশন ক্রসিং ওভারকে অ্যাট্রিবিউট করেন, ক্রসিং ওভারকে কে অ্যাট্রিবিউট করে, রিকম্বিনেশন, মোর রিকম্বিনেন্ট কী করে, ক্রসিং ওভারকে অ্যাট্রিবিউট করে, কিন্তু এখানে কি দিয়েছে, প্যারেন্টাল কম্বিনেশন দিয়েছে, সো ইট ইজ ফলস। সো অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, so option C will be correct. Okay, next আমাদের 29 নম্বর, এখানে দেইনি 29 নম্বর, ঠিক আছে। কি বলেছে এখানে, concentration of which of the following substances will decrease in the maternal blood as it flows from embryo to placenta through the umbilical cord. কি হয়েছে, আমাদের তো প্লেসেন্টা থ্রোতে আমাদের যে এমব্রায়ো, প্লেসেন্টা কি আমাদের যে ওভারিয়ান ওয়ালের সাথে আমাদের যে ইউটেরাইন ওয়ালের সাথে আমাদের যে এমব্রায়োটা, এটা কি দিয়ে লাগানো, প্লেসেন্টা, আর প্লেসেন্টাই কী করে, অ্যাজ এ পাথওয়ে সার্ভ করে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, কনসেন্ট্রেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্সেস উইল ডিক্রিজ ইন দ্য ম্যাটার্নাল ব্লাড অ্যাজ ইট ফ্লোজ ফ্রম এমব্রায়ো টু প্লেসেন্টা। তো এমব্রায়ো থেকে প্লেসেন্টাতে যে ব্লাডটা আমাদের যাবে, ওই ব্লাডটার মধ্যে কি আমাদের কী হবে, ডিক্রিজ থাকবে, কি কম থাকবে। তো আমরা জানি এমব্রায়োর গ্রোথের জন্য আমাদের কি অ্যামাইনো অ্যাসিডস দরকার, প্রোটিনস দরকার, ঠিক আছে। তো প্রোটিনস কম থাকবে, অ্যামাইনো অ্যাসিড কম থাকবে, এবং কি লাগবে, ওদের তো রেসপিরেশন করতে হবে, ব্রিদিং করতে হবে, তো রেসপিরেশন অক্সিজেন লাগবে, তো অক্সিজেন লাগবে। তো আমাদের কি কম থাকবে, অক্সিজেন এবং অ্যামাইনো অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, ইউরিয়া বেশি থাকবে, বিকজ ওর এক্সক্রিশন করতে হবে, মেটাবলিক প্রসেসের ওয়েস্ট বের করতে হবে, ঠিক আছে। তো এখানে অপশানটা কী হবে, 1 and 2, অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা হলো আমাদের 29 নাম্বার। নেক্সট আমরা যেটা দেখবো এটা হলো কোয়েশ্চেন নম্বর 30। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি, আমাদের কোয়েশ্চেন নম্বর 30, এখানে কী বলেছে, ইন এ ফার্টিলাইজড ওভিউল N, 2N and 3N conditions occurred respectively in। তো আমরা জানি কি হয়, আমাদের অ্যান্টিপোডাল সেলস যারা আছে ওরা কি হয়, আমাদের ফর এক্সাম্পল আমরা ধরে এখানে ওভিউলটা আঁকলাম, ঠিক আছে। কর্নার্সে কি হয়, তিনটা সেল থাকে, মাঝখানে একটা সেন্ট্রাল সেল থাকে, ঠিক আছে। এবার কি আমাদের যে এখানে ধরো এটা অ্যান্টিপোডাল সেল, ঠিক আছে, এটা হলো মাইক্রোপাইলার সেল, ঠিক আছে। এবার আমাদের মাঝখানে কি থাকে, আমাদের সেন্ট্রাল সেল। এবার অ্যান্টিপোডাল এবং মাইক্রোপাইলার এন্ডে যতগুলো সেল আছে সবগুলোই কি এন, ঠিক আছে, সবগুলোই একটা থাকে। তো এটা কি বলেছে এখানে, তো এখানে দেখো অ্যান্টিপোডাল কোনটা, এখানে প্রথমটা কি বলেছে, এন আমাদের বের করতে হবে, এন কোনটা হবে, অ্যান্টিপোডাল বা নাহলে মাইক্রোপাইলার। তো এখানে দেখো কী আছে, এই যে অ্যান্টিপোডাল আছে, ঠিক আছে। নেক্সট দেখো 2N কখন হয়, যখন এটার ফার্টিলাইজেশন হয় তখন আমাদের যে সাইনারজিডসের সাথে যে আমাদের এক সেলটা থাকে ওইখানে কি হয়, জাইগোট তৈরি হয়, আর জাইগোটটা কি হয়, 2N হয়। তো আমাদের কি 2N কাকে বের করতে হবে, জাইগোটকে বের করতে হবে। তো জাইগোট কোথায়, এই যে জাইগোট, ঠিক আছে। 2N ইজ জাইগোট অ্যান্ড এন্ডোস্পার্ম, 3N ইজ এন্ডোস্পার্ম। কী হয়, আমাদের দুটো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, পোলেনে। একটা নিউক্লিয়াস কী করে, এক সেল তৈরি করে, আরেকটা কী করে, আমাদের সেন্ট্রাল সেলে এসে এমন করে এন্ডোস্পার্ম ক্রিয়েট করে, যার প্লয়েডি কত 3N। তো থার্ডটা কী হবে, আমাদের এন্ডোস্পার্ম। সো দ্য কারেক্ট অপশান উইল বি এ।
ঠিক আছে। নেক্সট হলো আমাদের 31টা কি বলেছে, এ বোটানিস্ট স্টাডিং ভায়োলা, ঠিক আছে, ইটস এ কাইন্ড অফ প্ল্যান্ট। তো কী বলেছে, বোটানিস্ট স্টাডিং ভায়োলা নোটিস দ্যাট one of the two flower types withered and developed no further due to some unfavorable condition, but the other flower type on the same plant survived and it resulted in assured seed set. Which of the following will be correct? আচ্ছা, কিন্তু কী বলেছে, একটা প্ল্যান্ট আছে ভায়োলা, ঠিক আছে, এটার কী করেছে, দুটো ফ্লাওয়ার আছে প্ল্যান্টে, দুটো ফ্লাওয়ারই উইদার্ড মানে পড়ে গেল, গাছ থেকে পড়ে গেল। এবার কি বলেছে, একটা ফ্লাওয়ার ডেভেলপ করতে পারেনি ডিউ টু সাম আনফেভারেবল কন্ডিশন। আনফেভারেবল কন্ডিশনসের জন্য কী হয়েছে, দুটোর মধ্যে একটা ফ্লাওয়ার ডেভেলপ করেনি। কিন্তু দেখা গেল যে সেম প্ল্যান্টেরই আরেকটা ফ্লাওয়ার কী হয়েছে, সার্ভাইভড অ্যান্ড ইট রেজাল্টেড ইন এশিউড সিড সেট। দুটোর মধ্যে একটা কিছু করতে পারেনি, মরে গেল, এবং আরেকটা কী হয়েছে, আমাদের সার্ভাইভ করেছে এবং রেজাল্টেড ইন দি এশিউড সিড সেট। এখন বলেছে আমরা যে অবজারভেশনটা করলাম এটার কী হয়েছে, মানেটা কী। তো এখানে দেখো দুটো টার্ম আছে, ক্লিস্টোগ্যামাস, চ্যাজমোগ্যামাস। তো আশা করি তোমরা জানো কি ক্লিস্টোগ্যামাস অ্যান্ড চ্যাজমোগ্যামাস। তো ক্লিস্টোগ্যামাস কী হয়, আমাদের ক্লোজড ফ্লাওয়ার, ঠিক আছে। ক্লোজড ফ্লাওয়ার হলে কী হবে, আমাদের ভিতরেই কী হবে, আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বলে নিই, দেখো টার্ম আছে, একটা হলো অটোগেমি, জিনোগেমি অ্যান্ড জিটনোগেমি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার এখানে একটা প্ল্যান্ট আছে, এটার মধ্যে এটা একটা ফ্লাওয়ার, আর আরেকটা প্ল্যান্ট আছে সেম স্পিসিজেরই আরেকটা প্ল্যান্ট, এখানে আরেকটা ফ্লাওয়ার, ঠিক আছে। এবার ধরো এই ফ্লাওয়ারটার মধ্যে আমার কি আছে, স্টেমেন এবং পিস্টিল, ঠিক আছে। তো এটার মধ্যে কী হবে, পলিনেশন, ঠিক আছে। তো সেম ফ্লাওয়ারে যদি পলিনেশন হয়, আমি দেখো এখানে লিখছি পলিনেশন যদি এখন আমাদের সেম ফ্লাওয়ারে হয়, তাইলে কি হবে আমাদের অটোগেমি, আমি এ দিয়ে লিখছি, ঠিক আছে। এবার পলিনেশন যদি ডিফারেন্ট ফ্লাওয়ার বাট সেম প্ল্যান্ট, ঠিক আছে। মানে এটা তো একটা প্ল্যান্ট 1 প্ল্যান্ট 2, যদি সেম প্ল্যান্টই পলিনেশনটা হয়, সেম প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশনটা হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, জিটনোগেমি, জি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। এবার যদি এটা একটা পয়েন্ট, নেক্সট যদি আমাদের কি হয়, আমাদের যে পলিনেশনটা এটা যদি ডিফারেন্ট ফ্লাওয়ার অ্যান্ড ডিফারেন্ট ফ্লাওয়ারও আবার ডিফারেন্ট প্ল্যান্টও যদি হয়, তাইলে কি হবে, এই টার্মটাকে আমরা কি বলবো, জিনোগেমি, জেড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। তো এখানে কি হয়, ধরো এখানের যে স্টেমেনটা, এই স্টেমেনের যে পোলেনটা গিয়ে এখানের পিস্টিলকে ফার্টিলাইজ করলো, তো দুটো প্ল্যান্টের মধ্যে এসে গেল, ডিফারেন্ট প্ল্যান্ট কিন্তু সেম স্পিসিস, এটাকে আমরা কি বলবো, জিটনোগেমি, জেড, ঠিক আছে। এখন দেখো আমাদের কোয়েশ্চেনটা কি বলেছে, কোয়েশ্চেনটা আমাদের বলেছে একটা ফ্লাওয়ার কি হয়েছে, সার্ভাইভ করে গেছে এবং আরেকটা ফ্লাওয়ার সার্ভাইভ করতে পারে। এখন আমাদের এটা মাথায় রাখতে হবে, যেটা সার্ভাইভ করতে পেরেছে ওর শিওর আমাদের কি হবে, ক্লিস্টোগ্যামাস হবে, কারণ ক্লিস্টোগ্যামাসই ক্লোজড ফ্লাওয়ার, ওর বাইরের এনভায়রনমেন্ট থেকে কোনো এফেক্ট হওয়ার কথা না, কারণ ক্লিস্টোগ্যামাসে কি হয়, আমাদের ক্লোজড ফ্লাওয়ার যেহেতু এর ভিতরেই স্টেমেন থাকে, এটার ভিতরেই পিস্টিল থাকে, তো পলিনেশন এজেন্ট লাগবে না, কিছু লাগবে না, এর ভিতরে পলিনেশন হয়ে যাবে, ঠিক আছে। আর কি হবে, যদি ক্লিস্টোগ্যামাস যদি ক্লোজড ফ্লাওয়ার হয়, তাহলে ভিতর থেকে পোলেন বাইরে যেতে পারবে না বা বাইরের থেকে পোলেন ভিতরে আসতে পারবে না, মানে অনলি কোন অপশনটা বাকি রইল, অটোগেমি, নো জিনোগেমি, নো জিটনোগেমি, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন দেখো অপশনগুলো কি বলেছে, দ্য ফ্লাওয়ার টাইপ উইচ সার্ভাইভড ইজ ক্লিস্টোগ্যামাস। তো আমাদের আগে অপশনগুলোর মধ্যে কোনটা ক্লিস্টোগ্যামাস এটা আগে আমরা ফাইন্ড করে নিই। দেখো ফার্স্ট অপশানে আছে আমাদের ক্লিস্টোগ্যামাস, আর থার্ড অপশানে আছে আমাদের কি, ক্লিস্টোগ্যামাস। চ্যাজমোগ্যামাস অবভিয়াসলি হবে না, চ্যাজমোগ্যামাস কোন ফ্লাওয়ারটা হবে, যেটা সার্ভাইভ করতে পারেনি। এখানে আমাদের কি বলেছে, দ্য ফ্লাওয়ার, দেখো সবগুলোতে আছে দ্য ফ্লাওয়ার উইচ সার্ভাইভড মানে সার্ভাইভ করেছে যেটা, এটা আমাদের বের করতে হবে। তো সার্ভাইভ কোনটা করবে, ক্লিস্টোগ্যামাস অনলি উইল সার্ভাইভ। তো আমাদের চ্যাজমোগ্যামাসগুলো আগের থেকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো অপশন এ আর সি এর মধ্যে, দ্য ফ্লাওয়ার টাইপ হুইচ সার্ভাইভড ইজ ক্লিস্টোগ্যামাস, ওকে, অ্যান্ড ইট অলওয়েজ এক্সিবিটস অটোগেমি।
হ্যাঁ, দ্যাট ইজ রাইট। তো অনলি অটোগেমি করবে বিকজ ইট ইজ ক্লোজড, বাইরের থেকে কিছু পোলেন আসতে পারবে না, ভিতর থেকে কোনো পোলেন বাইরে যেতে পারবে না, ঠিক আছে। এবং সি অপশানটা কী বলেছে, ক্লিস্টোগ্যামাস অ্যান্ড ইট এক্সিবিটস বোথ অটোগেমি অ্যান্ড জিনোগেমি। নো, it will always exhibits autogamy, nor neither zythnogamy nor xenogamy. Okay, now the next question. During parturition, a pregnant woman is having prolonged labor pain and childbirth has to be fastened. It is advisable to administer a hormone that can. এখন কি বলেছে, পারচুরেশনের সময়, ডেলিভারির সময় একটা প্রেগনেন্ট ওমেনের খুব মানে লেবার পেন হচ্ছে, ঠিক আছে। তো লেবার পেন থেকে এমন তোমাকে মানে রিলিফ দেওয়ার জন্য কী করতে হবে, চাইল্ড বার্থটা খুব তাড়াতাড়ি করতে হবে, হ্যাজ টু বি ফার্স্টেন্ড, ঠিক আছে। এটার জন্য কী অ্যাডভাইসেবল, তুমি যদি ওই জায়গার ডাক্তার হও, তো ডাক্তার হয়ে তুমি কী অ্যাডভাইস করবে, মানে কী অ্যাডভাইস করবে, মানে যদি এটা এই যে চাইল্ড বার্থটা যদি তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তো অপশানগুলো দেখো, ইনক্রিজ মেটাবলিক রেট, রিলিজ গ্লুকোজ ইন দি ব্লাড, স্টিমুলেট দ্য ওভারি, অ্যাক্টিভেট দ্য স্মুথ মাসেল। তো তোমার প্রথম প্রায়োরিটি হলো আমাদের যে প্রেগনেন্ট ওমেনের যে লেবার পেনটা এটা কমাতে হবে, ঠিক আছে। আর কমানোর জন্য কী করতে হবে, আমাদের চাইল্ড বার্থটা কি তাড়াতাড়ি করতে হবে, ফার্স্ট ট্রেন করতে হবে। তো চাইল্ড বার্থ ফার্স্ট ট্রেনের জন্য আমাদের যে ইউটেরাইন যে কন্ট্রাকশনটা, তো ভিতর থেকে যখন চাইল্ডটা বের করবে তোমার তো ভিতরের কন্ট্রাকশনটা দরকার। তো কন্ট্রাকশন হবে ভিতরের যে ইউটেরাইন মাসেলগুলো, এগুলো কি স্মুথ মাসেল, তো স্মুথ মাসেলের তোমার কন্ট্রাকশন বাড়াতে হবে, যত বেশি কন্ট্রাকশন হবে তত চাইল্ডটাকে বের করতে সুবিধা হবে, ঠিক আছে। সো অপশন উইল বি এখানে দেখো ডি, অ্যাক্টিভেট স্মুথ মাসেলস। তো তোমার কী করতে হবে, স্মুথ মাসেলগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। আর বাকি মেটাবলিক রেট, গ্লুকোজ ইন দি ব্লাড, স্টিমুলেট ওভারি, এগুলো এটার সাথে রিলেটেড না। তোমার মেইন কাজ কি মাথায় থাকতে হবে যে আমাদের চাইল্ডটাকে আগে বের করতে হবে। চাইল্ড বের করার জন্য কি আমাদের কম্প্রেস করতে হবে, ভিতর থেকে ফোর্স লাগাতে হবে। ফোর্সের জন্য কি করতে হবে, ইউটেরাইন কন্ট্রাকশন, ইউটেরাইন মাসেল যে স্মুথ মাসেলগুলো এগুলোকে কন্ট্রাক্ট করতে হবে। এই দেখো, অ্যাক্টিভেট দ্য স্মুথ মাসেলস, ঠিক আছে। নেক্সট হলো আমাদের 33, এ ফিমেল আন্ডারগোয়িং IVF ইন ভিট্রো ফার্টিলাইজেশন ট্রিটমেন্ট হ্যাজ ব্লকড ফ্যালোপিয়ান টিউব। তো ওনার কী হয়েছে প্রবলেম, ফ্যালোপিয়ান টিউবটা যে ওনার কি ব্লকড, ঠিক আছে। দ্য টেকনিক বাই হুইচ দি এমব্রায়ো উইথ মোর দেন 8 ব্লাস্টোমিয়ার্স উইল বি ট্রান্সফার্ড ইন টু দ্য ফিমেল ফর ফার্দার ডেভেলপমেন্ট ইজ। এখন দেখো, আমাদের যে ফার্টিলাইজেশন হয় কোথায় হয়, ফ্যালোপিয়ান টিউবে, কিন্তু এখানে কী হয়েছে, আমাদের ফ্যালোপিয়ান টিউবটাই ব্লক। এখন টেকনিক বলেছে, এখন আমাদের কী করতে হবে, ওভারির থেকে ওভারটা নিয়ে বাইরে আমাদের ফার্টিলাইজ করাতে হবে, করে তারপর আমাদের যে ফার্টিলাইজ যে জাইগোটটা এটাকে আমার কী করতে হবে, ইউটেরাসে দিতে হবে। ইউটেরাসে কেন দিতে হবে, আমার কাছে নর্মালি আমরা কী করি, ফ্যালোপিয়ান টিউবে দিই, কিন্তু আমার কাছে এখানে ফ্যালোপিয়ান টিউবে দেওয়ার কোনো অপশন নেই, বিকজ এখানে কী বলেছে, আমাদের এখানে ব্লকড ফ্যালোপিয়ান টিউব। তো আমাদের অপশন নেই, যেহেতু আমাদের কোথায় আমাদের প্লেস করতে হবে জাইগোটটাকে, ইউটেরাস, ঠিক আছে। তো এখন দেখো, প্রথম অপশানটা হলো জিফট, জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, সো ইট উইল বি রং, কারণ এখানে ফ্যালোপিয়ান আছে, নো। গিফট, গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, নো, এখানে ফ্যালোপিয়ান টিউব। IUT, ইন্টা ইউটেরাইন ট্রান্সফার, ইট উইল বি কারেক্ট। আমাদের কোথায়, ইউটেরাসে ট্রান্সফার করতে হবে, কাকে, এই যে 8 সেল ব্লাস্টোমিয়ার বা এর থেকে বেশি, মোর দেন 8 সেল জাইগোটটাকে, এটা আমার কোথায়, ইউটেরাসে আমার কী করতে হবে, ট্রান্সফার করতে হবে। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন তো এখানে প্রশ্নই ওঠে না, ঠিক আছে। নেক্সট হলো আমাদের 34, দ্য মোড অফ অ্যাকশন অফ কপার আয়ন ইন অ্যান IUD ইজ টু। এটা মনে রাখবে যে আমাদের কপার আয়ন, আমাদের যে IUDs ইউজ হয় এর মধ্যে যে আমাদের কপার ইউজ করি, কপারের মেন কাজ হলো আমাদের কি, আমাদের যে স্পার্মের যে ক্যাপাসিটেশন অফ স্পার্মকে প্রিভেন্ট করা, ঠিক আছে। ক্যাপাসিটেশন অফ স্পার্মকে কী করা, প্রিভেন্ট করা, ঠিক আছে। আর ক্যাপাসিটেশন অফ স্পার্ম প্রিভেন্ট করলে কী হবে, স্পার্মের যে মোটাইলিটিটা কী করবে, কমে যাবে, ঠিক আছে। তো চলো দেখি, ইনক্রিজ দ্য মুভমেন্ট অফ স্পার্ম, নো। বি, ডিক্রিজ দ্য মুভমেন্ট অফ স্পার্ম, ইয়েস, স্পার্মের যে মুভমেন্ট এটা ডিক্রিজ করে দেবে। মেক দ্য ইউটেরাস আনসুইটেবল ফর, নো। এবং মেক দ্য সার্ভিক্স হস্টাইল, নো, এটাও করবেন। তো কপার কেন ইউজ করা হয়, মেনলি ইউজ করা হয় স্পার্মের যে মোটাইলিটি এটাকে ডিক্রিজ করার জন্য বা ক্যাপাসিটেশনটাকে প্রিভেন্ট করার জন্য। এখানে কী দেওয়া, ডিক্রিজ দ্য মুভমেন্ট অফ স্পার্ম উইল বি দ্য কারেক্ট অপশন। এখন 35 নাম্বার দেখো, এখানে কী বলেছে, টু প্রডিউস 400 সিডস দ্য নাম্বার অফ মিওটিক ডিভিশনস রিকোয়ার্ড উইল বি। এখন দেখো আমাদের কী বলেছে,
400 সিডস আমাদের লাগবে, এর জন্য আমাদের কয়টা মিওটিক ডিভিশন করতে হবে, কয়টা মিওটিক ডিভিশন করতে হবে। এর জন্য আমাদের জানতে হবে যে সিড কিভাবে তৈরি হয়। সিড তৈরি হয় ফার্টিলাইজেশন কিভাবে, যখন একটা মেল পোলেন গ্রেন আর ফিমেল ওভা এবং মেল পোলেন গ্রেনের যখন আমাদের ফার্টিলাইজেশন হয় তখন কি হয়, আমাদের সিড তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো আমরা যখন পোলেন মাদার সেল পিএমসি, পোলেন মাদার সেলে কী হয়, তোমরা স্পোরোজেনেসিস পড়েছো, মাইক্রোস্পোরোজেনেসিস, এটাতে কি হয়, একটা তোমার এই কি বলবো সেল থেকে মিওসিস হয়ে 4টা সেল তৈরি হয়। ঠিক আছে, এটা আমরা জানি। একটা সেল থেকে কি কোন ক্ষেত্রে, যখন পোলেন তৈরি হয়। ঠিক আছে, পোলেন মাদার সেলের ক্ষেত্রে কি হয়, 1টার থেকে 4টা হয় মিওসিসের দ্বারা। তো এখানে কি বলেছে, আমাদের 400টা সিড লাগবে। তাহলে 400টা মানে 400টার জন্য আমাদের কয়টা লাগবে, 100 বার করতে হবে। 1টার থেকে যদি 4টা হয় তাহলে 100টার থেকে 400টা হবে। তো আমাদের কয়টা লাগলো, 100টা। ঠিক আছে, 100। এটা হলো আমাদের মেল, দ্যাট ইজ পোলেন গ্রেন। নেক্সট আমাদের হলো এমএমসি, দ্যাট ইজ মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেলে কী হয়, একটা সেল থেকে মিওসিস হয়ে একটাই তৈরি হয়। কিন্তু তোমরা যদি মনে রাখতে পারো, মনে আছে যেহেতু তোমাদের যদি মনে থাকে যে আমরা জানি 1টার থেকে 4টা হয়, কিন্তু 3টা কী হয়, ডিজেনারেট করে যায়। 3 ডিজেনারেট। আমরা কি জানি, 1টার থেকে 4টা হয়, এর মধ্যে 3টে ডিজেনারেট হয়ে যায়, একটাই রয়ে যায়, মানে 1টার থেকে একটাই হয়। তাহলে এখানে আমাদের 400 লাগবে। তো কী হবে, 400 থেকে 400টাই হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কী হলো, এই যে 400টা এটা আমাদের কি ফিমেল, তো আমাদের মেল 100, ফিমেল 400। তো এখন আমাদের সিড তৈরি করতে হবে, সিড। তো সিডের জন্য আমাদের কি প্লাস করতে হবে, কার মেল আর ফিমেলের এডিশন করতে হবে। তো এডিশন করো, কত হয়, 100 প্লাস 400 কত হয়, 500। সো আমাদের কি হবে, 500টা মিওটিক ডিভিশন করতে হবে। কিসের জন্য, 500টা আমাদের কি করতে হবে, আমাদের 500টা মিওটিক ডিভিশন করতে হবে। কিসের জন্য, 400 সিডস পাওয়ার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথসটা বুঝেছো। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা কী হবে, আমাদের 500। অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট আমরা যে কোয়েশ্চেনটাতে মুভ করবো এটা হলো কোয়েশ্চেন নাম্বার 36। ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 36। এখানে কি বলেছে, এ ক্রস ইজ মেড বিটুইন টল পি প্ল্যান্ট having green pods and dwarf pea plants having yellow pods. In the F2 generation, out of 80 plants, how many are likely to be tall plants? ঠিক আছে, তো এই কোশ্চেনটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে এই ক্রসটা এটা দেখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা ক্রসটা দেখে নিই। ক্রসটা যদি দেখি, আমাদের এখানে কি বলেছে, টল গ্রিন প্ল্যান্ট। টল মানে আমাদের টি আর গ্রিন বলেছে। গ্রিন মানে পড যদি গ্রিন হয়, পডের ডোমিনেন্ট কালারটা কি গ্রিন, তো ডোমিনেন্ট হলে ক্যাপিটাল ওয়াই। আর কি বলেছে, ডোয়ার্ফ ইয়েলো মানে রিসেসিভ। ঠিক আছে, এখন আমাদের যে এটা এই গ্যামেটটার থেকে কী বেরোবে, অনলি টি ওয়াই, এবং এটার থেকে কি আসবে, শুধু টি স্মল ওয়াই। ঠিক আছে, এখন যদি আমরা এই দুটোকে ক্রস করানোর পর কি হবে, আমাদের টি ওয়াই ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তো F1 জেনারেশন আমাদের কি হবে, সবগুলোই, এটা হলো আমাদের কি F1 জেনারেশন। ঠিক আছে, তো F1 জেনারেশনের সবগুলোই আমাদের কি হবে, এটা আমাদের টল হবে এবং গ্রিন হবে। ঠিক আছে, টল অন গ্রিন। তো এখন আমাদের কি বলেছে, ইন দ্য F2 জেনারেশনে বের করতে বলেছে যে কয়জন টল। ঠিক আছে, তো F2 জেনারেশনের জন্য আমরা জানি এটা কি একটা ডাইহাইব্রিড ক্রস। ঠিক আছে, ডাইহাইব্রিড ক্রস আমরা জানি কি আমাদের জিনোটাইপিক রেশিওটা কি হয়, 9:3:3:1। ঠিক আছে, এটা আমাদের জিনোটাইপিক রেশিও হয়। এর মধ্যে 9টা কি হয় আমাদের টল অ্যান্ড গ্রিন। ঠিক আছে, 3 কি হয় আমাদের 9টা কি হয় আমাদের টল অ্যান্ড গ্রিন, 3 কি হয় আমাদের টল অ্যান্ড ইয়েলো, এই 3টা কি হয় আমাদের শর্ট মানে ডোয়ার্ফ অ্যান্ড গ্রিন, এবং 1 কি হয় আমাদের ডোয়ার্ফ অ্যান্ড ইয়েলো। ঠিক আছে, এখন আমাদের এটা হলো আমাদের F2 জেনারেশনের
জিনোটাইপিক রেশিও। ঠিক আছে, এটা আমাদের F2 জেনারেশনের জিনোটাইপিক রেশিও। এখন আমাদেরকে কী বের করতে বলেছে, F2 জেনারেশনে টল কয়টা। এখন টল গ্রিন বা ইয়েলো বলেনি, আমাদেরকে জাস্ট বলেছে টল কয়টা। তো টল আমাদের এখানে দেখো কয়টা, টল এখানে দুটো, মানে 9 আর 3। তো 9 আর 3 প্লাস করলে কত হয়, 12। তো টোটাল আমাদের টল কয়টা, 12টা। ঠিক আছে, নেক্সট এখন আমাদেরকে বলেছে আউট অফ 80 প্ল্যান্টস হাউ মেনি আর লাইকলি টু বি টল। আউট অফ 80 বলেছে। ঠিক আছে, এখানে টোটাল কত, টোটাল এখানে আমরা জানি এখানে কত, 16। ঠিক আছে, এখন আমরা ইউনিটারি মেথড ইউজ করব। ইউনিটারি মেথড ইউজ করলে কি হয়, আমরা এখানে 16টার থেকে 12টা হয়েছে। ঠিক আছে, তো আমাদেরকে কী বলেছে, 80টা প্ল্যান্ট থেকে কয়টা হবে, তো 80 থেকে কয়টা হবে, 12/16। ইট ইজ জাস্ট সিম্পল ম্যাথস। হ্যাঁ, তো এখন 16 দিয়ে যদি আমরা 80কে কাটি, 5। এখন 5 12 কত, 60। সো অ্যান্সার উইল বি 60। তো আমরা 60টা টল পাবো F2 জেনারেশনে। তো চলো আমরা কোশ্চেনে ব্যাক করি। আশা করি তোমরা ক্রসটা বুঝেছো। তো কোশ্চেনে যদি আমরা দেখি এখন, তো এখানে কী বলেছে, ইন দি F2 জেনারেশন আউট অফ 80 প্ল্যান্টস হাউ মেনি আর লাইকলি টু বি টল প্ল্যান্টস। তো আমরা দেখলাম কয়টা হবে, 60, অপশন ডি। ঠিক আছে, নাও 37 নম্বর, ইন অ্যান্থিরিনিয়াম আর ইজ ক্যাপিটাল আর ইজ ফিনোটাইপিক্যালি রেড ফ্লাওয়ার। ঠিক আছে, স্মলার ইজ হোয়াইট অ্যান্ড ক্যাপিটাল আর স্মলার ইজ পিঙ্ক। নাও select the correct phenotypic ratio in F1 generation when cross is performed between capital R and capital R small r। এখন আমাদেরকে দিয়ে দিয়েছে যে আমাদের যে ক্যাপিটাল আর এটা হলো রেড কালার, স্মল আরটা হলো হোয়াইট কালার এবং ক্যাপিটাল আর স্মল আরটা হলো আমাদের পিঙ্ক কালার। এগুলো আমাদেরকে গিভেন। এখন কি বলেছে, আমাদের যে এই যে ক্রসটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এটার যে F1 জেনারেশনটা, এটার রেশিওটা, ফিনোটাইপিক রেশিওটা কী হবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি এখানে করি, এখানে তুমি শর্টে তুমি দেখতে পারো যে আমরা যদি এখানে করি, ক্যাপিটাল আর দিয়েছে আমাদেরকে, ক্রস করতে হবে কার সাথে, ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা বোর্ডে করি, এটা একটু বড় হতে পারে। দেখো আমাদেরকে কি দিয়েছে, আমাদেরকে দিয়েছে হলো ক্যাপিটাল আর ক্রস করতে হবে আমাদের স্মল আরের সাথে। ঠিক আছে, সরি, ক্যাপিটাল আর স্মল আরের সাথে। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে কী গ্যামেট আসবে, একটা হলো আর ক্যাপিটাল আর এখান থেকে কি আসবে, ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, এখন আমরা দেখো এটার সাথে এটা করলাম, ক্যাপিটাল আর আসলো। ঠিক আছে, তারপর এটার সাথে আমরা ক্যাপিটাল আরের সাথে স্মল আর করলাম, কি আসলো আমাদের, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর আবার ক্যাপিটাল আর স্মল আর। তো আমাদের আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কী এসছে, ফাইনাল রেজাল্ট হলো ক্যাপিটাল আর কয়বার এসছে, 2 টাইমস, এবং ক্যাপিটাল আর স্মল আর কতবার এসছে, 2 টাইমস। এখন আমাদেরকে কোশ্চেনে গিভেন যে ক্যাপিটাল আর থাকলে এটা কি হবে, রেড, এবং ক্যাপিটাল আর স্মল আর থাকলে এটা কি হবে আমাদের, পিঙ্ক। কি F1 জেনারেশন। ঠিক আছে, এই যে আমাদের এটা আসলো, এটা কি আমাদের F1 জেনারেশন। তো এখানে রেজাল্টে কি আসলো আমাদের, ক্যাপিটাল আর হলো 2, আর ক্যাপিটাল আর স্মল আর দ্যাট ইজ পিঙ্ক, এটা হলো 2। তো রেড 2 পিঙ্ক 2। ঠিক আছে, তো রেড হলো 2 আর পিঙ্ক হলো 2। ঠিক আছে, তো এখন চলো দেখি আমাদের অপশানে কি আছে। অপশানে আমাদেরকে কি দিয়েছে, অপশানে দিয়েছে দেখো এই যে অপশান সি, 2 রেড 2 পিঙ্ক, 2 রেড এবং 2 পিঙ্ক। অ্যান্সারটা কী হবে, সি। নেক্সট, হোয়াট উড বি দ্য জিনোটাইপ অফ দ্য প্যারেন্ট ইফ দি অফস্প্রিং হ্যাভ দি ফিনোটাইপস ইন 1:1 প্রপোর্শন। ঠিক আছে, তা আমাদেরকে কী বলেছে, অফস্প্রিংয়ের ফিনোটাইপিক রেশিওটা দিয়ে দিয়েছে কি 1:1। এখন আমাদের বের করতে বলেছে ওদের যে প্যারেন্টের যে ক্রসটা। ফর এক্সাম্পল আমাদের আগের কোয়েশ্চেনে আমরা কী বের করেছি, আমাদেরকে প্যারেন্টের ক্রসটা দিয়ে দিয়েছে, আমরা কী বের করেছি, F1 জেনারেশনের অফস্প্রিংয়ের যে এই ফিনোটাইপিক রেশিওটা। ঠিক আছে, আর এখানে উল্টাটা, এখানে কি বলেছে, প্যারেন্টসটা বের করতে বলেছে আর অফস্প্রিংয়ের ফিনোটাইপিক রেশিওটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা কীভাবে করব, এটা আশা করি তোমরা জানো পার্নেট স্কোয়ার কীভাবে বানায়।
তো আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো অপশানের জন্য আমাদের পার্নেট স্কোয়ার বানিয়ে দেখতে হবে যে আমাদের 1:1 রেশিও কোথায় আসে। তো আমরা যেহেতু তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, আমরা যেহেতু আগে এটা সলভ করেছি, সলভ করার ক্ষেত্রে আমরা জানি এটা কোনটা হবে, তাই আমরা অপশান সিটা আগে দেখি। তো অপশান সিটা যদি দেখি, আমি পার্নেট স্কোয়ার যদি আঁকি এখানে ক্যাপিটাল এ স্মল এ, ঠিক আছে, ও সরি ক্যাপিটাল এ স্মল এ, সিটা দেখছি না আমরা, ক্যাপিটাল এ, ঠিক আছে। তো আমরা পার্নেট স্কোয়ার রাখলাম এখানে একটা। তো প্রথমটা কী হবে, ক্যাপিটাল এ, আশা করি তোমরা জানো পার্নেট স্কোয়ার কীভাবে সলভ করে। এটা নিলাম ক্যাপিটাল এ, আবার এটা নিলাম ক্যাপিটাল এ, তারপর এটা নিলাম ক্যাপিটাল এ স্মল এ, তারপর নিলাম ক্যাপিটাল এ স্মল এ, ঠিক আছে, ক্যাপিটাল এ স্মল এ। এখানে দেখো এটা একদম টল, ঠিক আছে, আবার এটা হলো ইন্টারমিডিয়েট, ঠিক আছে, এটা হলো অপশান সিটা। এখন যদি আমরা দেখি অপশান ডিটা, এখানে একটা পার্নেট স্কোয়ার রাখি, ক্যাপিটাল এ স্মল এ, এখানে দেখো কি আসে, স্মল এ। তো এখানে আসে আমাদের ক্যাপিটাল এ স্মল এ, এ, ঠিক আছে। দেখো অপশান সিটা, এটা হলো আমরা সিটা করেছি, হ্যাঁ, আর এটা কি করলাম অপশান ডিটা, তোমাদেরকে দেখানোর জন্য দুটো করলাম। তো অপশান ডি সিটাতে দেখো ক্যাপিটাল এ এটা টল, আর এটাতে দেখো এটাও কি টল, তো সবগুলোই টল, কিন্তু তাই এখানে 1:1 রেশিও আসছে না। কিন্তু তুমি যদি ডিটাতে দেখো, এটাতে কি এই দুটো কি আমাদের টল, ঠিক আছে, এবং এই দুটো কি আমাদের ডোয়ার্ফ, তো এটাও কি 50 দুটো হয়েছে, ইস টু এটাও কি দুটো, তো 2:2 বা তুমি 1:1 50-50। তো আমাদের অ্যান্সারটা কী বলেছে, ফিনোটাইপিক রেশিও 1:1 হতো, তো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কেন হলো ডি কারেক্ট অ্যান্সার তোমরা দেখলে, প্রথমে পার্নেট স্কোয়ার রাখলাম, আঁকার পর দেখো আমরা সিটাও করেছি, এখানে কি সবগুলোই টল আসছে, কিন্তু এখানে দেখো এই 50% টল আসছে, 50% ডোয়ার্ফ আসছে, তাই আমাদের এই কারেক্ট অ্যান্সারটা কী হবে, ডি। নেক্সট আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 39। কোয়েশ্চেন নাম্বার 39-এ দেখো কী বলেছে, এখানে আমাদেরকে একটা পেডিগ্রি দিয়ে দিয়েছে, আমাদের এটা অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ইন দ্য অ্যাবাভ পেডিগ্রি চার্ট। তো এই আমাদের যে পেডিগ্রি চার্টটা দিয়ে দিয়েছে, এটার থেকে আমরা কি বুঝতে পারি, দেখো এটা যদি আমরা দেখি, এখানে আমাদের কি ফাদার হলো আমাদের কি এফেক্টেড, এটা যদি আমাদের সেক্স লিঙ্ক হতো, সেক্স লিঙ্ক হলে আমাদের শুধু ফাদার থেকে বয়েজে যেত, কিন্তু এখানে মেল মানে ফিমেলেও গেছে মেলেও গেছে, মানে দুটোতেই গেছে, মানে এটা সেক্স লিঙ্ক না। তো আমরা এখানে দুটো যে অপশান সেক্স লিঙ্ক, এগুলোকে আমরা কেটে দিতে পারি, যেখানে এটা সেক্স লিঙ্ক। এখন দেখো এটাতে দেখো মাদার আর ফাদার দুইজনেই কী আছে, একদম পারফেক্টলি নর্মাল, কিন্তু এখানে আবার এই প্রোজেনের মধ্যে কী হয়েছে, ডিজিজটা এসে গেছে। কীভাবে আসলো এটা, তাহলে শিওর তাহলে ওদের দুইজনের মধ্যে কেউ একজন ক্যারিয়ার বা দুজনেই ক্যারিয়ার হতে পারে, মানে রিসেসিভ, মানে সেক্স লিঙ্ক তো না, অটোজোমাল, শিওর অটোজোমাল। এখন অটোজোমাল কোনটা, ডমিনেন্ট না রিসেসিভ, যেহেতু দুইজনই কি আমাদের নর্মাল, কিন্তু আমাদের প্রোজেনের মধ্যে কি ডিজিজটা এসে গেছে, মানে রিসেসিভ হতে হবে দুজন, মানে রিসেসিভ কি, যখন একটা ফর এক্সাম্পল এটা রিসেসিভ, এটা একা কিন্তু একটা মানে জিনোটাইপে কাজ করতে পারবে না, এটা যদি দুটো সেম গ্যামেটস হয় তাইলেই কিন্তু এটা জিনোটাইপে এফেক্ট করবে, ঠিক আছে। তো এটা শিওর এফেক্ট করেছে দেখি এখানে, মানে তোমার প্রোজেন এটা ডিজিজড হয়েছে, তাই এটা কি হবে আমাদের অটোজোমাল রিসেসিভ। তো এটা অপশানটা কারেক্ট কোনটা হবে, বি, অটোজোমাল রিসেসিভ, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে 40 নাম্বার, এ কাপল হ্যাজ 2 daughters, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য থার্ড চাইল্ড উইল অলসো বি এ ফিমেল। এখন কি বলেছে, একটা কাপল আছে যার প্রথমে 2টো ডটার আছে, এখন বের করতে বলেছে আমাদের কি প্রবাবিলিটি যে আমাদের যে থার্ড চাইল্ডটা হবে এটাও ফিমেল হবে। তো এটা অ্যান্সারটা, এটা দেখতে একটু টাফ মনে হবে, কিন্তু এটা অ্যান্সারটা একদম ইজি, এটা হবে 50%। কারণ তোমার যখনই একটা চাইল্ড বার্থ হয় বা যখনই একটা এমব্রায়ো বা জাইগোট ফর্ম হয়, এটা ডিপেন্ড করে না যে আগে কী হয়েছে বা পরে কী হবে, এটা সবসময়ই 50% চান্স থাকে বয় হওয়ার নাইলে গার্ল হওয়ার। তুমি সেক্স ডিটারমিনেশনে দেখেছো, এক্সের সাথে যদি এক্স হয় তাহলে কী হয়, আমাদের গার্ল হয়, আর যদি এক্সের সাথে ওয়াই হয় তাহলে আমাদের কী হয়, আমাদের বয় হয়। তো এক্সের সাথে এক্স বা এক্সের সাথে ওয়াই হওয়ার যে প্রবাবিলিটি, এটা সবসময় 50% থাকে। এখন আগে দুইজন হোক ছেলে বা দুইজন মেয়ে হোক বা পরে যাই হোক, আমাদের যে অ্যাট প্রেজেন্ট যখনই জাইগোটটা ফর্ম হবে তখন
বয় বা গার্ল হওয়ার যে প্রবাবিলিটিটা সবসময় 50% থাকবে। এটা অ্যান্সারটা কী হবে? 50%। ঠিক আছে, তো এখন আমরা যাব নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে এটা হলো কোয়েশ্চেন নম্বর 41। এখানে কি বলেছে? জিনোটাইপিক রেশিও অফ 1:2:1 ইজ অবটেন্ড ইন এ ক্রস বিটুইন। এখন কী বলেছে? আমাদের জিনোটাইপিক রেশিওটা 1:2:1 হতে হবে কোন ক্রসটার মধ্যে? তো 1:2:1 আমাদের কি মোনোহাইব্রিড ক্রসের কি আমাদের ফিনোটাইপিক রেশিও বা জিনোটাইপিক রেশিও। তো আমরা এখান থেকে কী করতে পারি? আমরা মোনোহাইব্রিড ক্রস খুঁজতে হবে। তো মোনোহাইব্রিড ক্রস এটার মধ্যে কোনটা আসছে দেখো, অপশন নাম্বার বিটা তুমি যদি চেক করো পার্নেট স্কোয়ার করে, তো পার্নেট স্কোয়ার যদি আমরা এখানে করি এ বি, এখানে এ বি, এখানে ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল বি স্মল। তো এখানে কি আসছে? ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি, আর এখানে স্মল বি। তো এটা আসছে 1, এটা আসছে 2 টাইমস, আর এটা আসছে 1। তো 1:2:1। সো কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি, ক্যাপিটাল এ স্মল বি ক্রস ক্যাপিটাল এ স্মল বি। তুমি যদি চাও বাকিগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো, কিন্তু এটার মেন যে অ্যান্সারটা হবে তুমি এভাবে পার্নেট স্কোয়ার করে করতে পারো, বা তুমি নর্মাল ক্রস করেও করতে পারো। ঠিক আছে, তো তোমার অ্যান্সারটা কী আসবে? অপশন নাম্বার বি। এখন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। টোটাল নাম্বার অফ নিউক্লিওটাইড সিকোয়েন্সেস অফ ডিএনএ দ্যাট কোডস ফর এ হরমোন ইজ এত। ঠিক আছে, দ্য প্রপোর্শন অফ different bases in the sequence is found to be adenine এত পার্সেন্ট, গুয়ানিন 19%, সাইটোসিন 23% এবং থায়ামিন 19%। এখন কি বলেছে? আমাদেরকে একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়ে দিয়েছে ডিএনএর, যেখানে দ্যাট কোডস ফর এ হরমোন ইজ এত। ঠিক আছে, এখন কি বলেছে? আমাদের মধ্যে এখানে বিভিন্ন যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন বিভিন্ন বেসেস আছে, ওদের কি আমাদের প্রপোর্শন দিয়ে দিয়েছে। কিভাবে? এডিনিন 34%, গুয়ানিন 19%, সাইটোসিন 23% এবং থায়ামিন 19%। এখন আমাদেরকে কি বলেছে? অ্যাপ্লাইং চারগ্রাফস রুল হোয়াট কনক্লুশন ক্যান বি ড্রন। আমাদের এখানে চারগ্রাফ রুল ইউজ করতে বলেছে। তো আমরা জানি কি চারগ্রাফ রুল কী বলে? অ্যামাউন্ট অফ এডিনিন উইল বি ইকুয়াল টু অ্যামাউন্ট অফ থায়ামিন, অ্যান্ড অ্যামাউন্ট অফ গুয়ানিন ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ সাইটোসিন, গুয়ানোসিন ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ সাইটোসিন। ঠিক আছে, এটা আমাদের কী বলে? চারগ্রাফস রুল আমাদেরকে বলে এটা। কিন্তু এখানে তুমি যদি দেখো এডিনিন কত? 34%, এবং এডিনিনের সাথে কি আমাদের থায়ামিন কত? 19%। তো এটা মিলছে না, মানে এটা আমাদের চারগ্রাফস রুল ফলো করছে না। তো চারগ্রাফস রুল কিসের জন্য অ্যাপ্লিকেবল? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএর জন্য আমাদের চারগ্রাফস রুল অ্যাপ্লিকেবল। কিন্তু যেহেতু এটা এডিনিন আর থায়ামিন মিলছে না, এবার দেখো গুয়ানিন কী বলছে এখানে 19 আর সাইটোসিন 23, এটাও মিলছে না। তো আমরা এটা চারগ্রাফস রুল ফলো করছে না, মানে এটা কি ডাবল স্ট্যান্ডার্ড না, এটা কী হবে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাই দেখো এখানে ডাবল স্ট্যান্ডার্ডের অপশানগুলো বাদ দিয়ে দাও। এখন আমাদের কি রয়েছে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ और ए सिंगल स्ट्रैंडेड डीएनए कॉइल्ड ऑन हिस्टोन। तो हिस्टोনের কথা এখানে আসছে না, তো আমাদের কি করতে হবে? এখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএই হবে অবভিয়াসলি। তো অপশন ইজ বি, অপশন বি ইজ কারেক্ট ফর কোশ্চেন নম্বর 22। নেক্সট কি বলেছে দেখো, এটা এই কোশ্চেনটার মধ্যে তোমার কিছু ডেটা মনে রাখতে হবে। কেমন? দেখো এখানে কি বলেছে, এ স্ট্রেচ অফ ইউক্রোমাটিন হ্যাজ 200 নিউক্লিওজোম। কি বলেছে? একটা স্ট্রেচ অফ ইউক্রোমাটিনে 200 নিউক্লিওজোম আছে। এখন বের করতে বলেছে কি আমাদেরকে, হাউ মেনি বেস পেয়ার উইল বি দেয়ার ইন দিস স্ট্রেচ। এই যে স্ট্রেচটার মধ্যে 200 নিউক্লিওজোম আমাদেরকে গিভেন, এখন বলেছে কয়টা বেস পেয়ার থাকবে এবং হোয়াট উড বি দ্য লেংথ অফ দ্য টিপিক্যাল ইউক্রোমাটিন। এখন এই ইউক্রোমাটিনের লেংথটা কত হবে? এখন দেখো আমরা জানি যে একটা নিউক্লিওজোমে আমাদের কাছে থাকে 200 বেস পেয়ার। ঠিক আছে, একটা নিউক্লিওজোমে কয়টা থাকে? 200 বেস পেয়ার। এখানে কয়টা নিউক্লিওজোম আছে? 200 নিউক্লিওজোমে, তাহলে কয়টা থাকবে? 200 ইন্টু 200, এখানে হবে 40,000 বেস পেয়ার। তো আমাদের নাম্বার অফ বেস পেয়ার বেরিয়ে গেলো কত? 40,000, মানে সি আর ডি এর মধ্যে একটা হবে। ঠিক আছে, এখন কি বলেছে, হোয়াট উড বি দ্য লেংথ অফ দ্য টিপিক্যাল ইউক্রোমাটিন। লেংথ বের করতে বলেছে। এবং লেংথ তুমি কীভাবে বের করবে? তোমাদের মনে রাখতে হবে যে একটা বেস পেয়ার এবং আরেকটা বেস পেয়ারের মধ্যে যে ডিস্টেন্স, এটা কত হয়? 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, দুটো কনজিকিউটিভ বেস পেয়ারের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে এটা কত হয়? 0.34 ন্যানোমিটার। এখন আমাদেরকে কয়টা বেস পেয়ার আছে এখানে?
40,000 বেস পেয়ার আছে, তো এটা কী করবে তুমি 0.34 ইন্টু 40,000 করলে তোমার কাছে কত আসবে? তুমি যদি ক্যালকুলেটারে করো, সলভ করে এটা করলে কত আসবে? 13,600। আর ন্যানোমিটারকে তুমি যদি মিটারে কনভার্ট করে ইন্টু করতে হবে 10⁹ মিটার। ঠিক আছে, সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি, 40,000 বেস পেয়ার। টোটাল নাম্বার অফ বেস পেয়ার কত? 40,000, এবং এটার টোটাল লেংথটা হবে 13,600 ইন্টু 10⁻⁹ মিটার বা 13,600 ন্যানোমিটার। ঠিক আছে, নেক্সট হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 44। এখানে কি বলেছে দেখো, আমাদেরকে দুটো স্ট্রাকচার দিয়ে দিয়েছে, অবজার্ভ স্ট্রাকচারস এ অ্যান্ড বি গিভেন বিলো, দুটো স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এখন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট, মানে এই দুটোর মধ্যে আমাদেরকে কিছু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে। চল দেখি একটা একটা করে কি দিয়েছে। এ ইজ হ্যাভিং 2OH, 2 মানে 2 প্রাইমে OH আছে, ঠিক আছে, এতে আমাদের 2তে OH আছে, ঠিক আছে, গ্রুপ হুইচ মেক ইট লেস রিয়েক্টিভ। নো, আমাদের এটা মনে রাখতে হবে যে যেখানে আমাদের কাছে OH থাকবে ওইটা হবে আমাদের কি মোর রিয়েক্টিভ, ঠিক আছে, আর যেখানে OH কম থাকবে এটা হবে আমাদের মোর স্টেবল বা লেস রিয়েক্টিভ। এখানে কি বলেছে? হুইচ মেক ইট লেস রিয়েক্টিভ, নো, ইট উইল বি হুইচ মেক ইট মোর রিয়েক্টিভ হবে এখানে, তো অপশন এ ইজ রং। দেন অপশন বি, এ ইজ হ্যাভিং, এতে কি বলেছে 2 প্রাইমে আমাদের কি আছে, আমাদের OH গ্রুপ আছে, হুইচ মেক ইট মোর রিয়েক্টিভ, ঠিক আছে, কারেক্ট, হুইচ মেক ইট মোর রিয়েক্টিভ অ্যান্ড স্ট্রাকচারালি আনস্টেবল, ঠিক আছে, মোর রিয়েক্টিভ মানে স্ট্রাকচারালি আনস্টেবল, এটাও ঠিক আছে। হোয়ার এস বিতে কী আছে, বি ইজ হ্যাভিং 2 ড্যাশে আমাদের 2 প্রাইমে কী আছে, আমাদের H আছে, হুইচ মেক ইট লেস রিয়েক্টিভ, ঠিক আছে, অ্যান্ড স্ট্রাকচারালি স্টেবল, ঠিক আছে, সবটা স্টেটমেন্টই কারেক্ট। সো আমাদের কী হবে, অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন বা কারেক্ট অ্যান্সার। আমাদের বাকিগুলো তো আবার দেখে নিই আমরা। এ অ্যান্ড বি বোথ হ্যাভ OH, নো, ইট ইজ রং, OH গ্রুপ হুইচ মেক ইট মোর রিয়েক্টিভ অ্যান্ড স্ট্রাকচারালি স্টেবল। আর এরপরে কী বলেছে, এ অ্যান্ড বি বোথ আর হ্যাভিং OH গ্রুপ হুইচ মেক ইট লেস রিয়েক্টিভ, না, দুটোতেই OH, আমাদের এটা হবে না। সো মোর অ্যাপ্রোপ্রিয়েট ইজ অপশন নাম্বার বি, ঠিক আছে। তো চলো আমরা এখন মুভ করি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমাদের যেটা নেক্সট কোয়েশ্চেন সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 45। এখানে কি বলেছে, ইফ Michelson and Stahl's experiment is continued for 6th generation in bacteria, the ratio of heavy strandটা কি, N15 N15, হাইব্রিড স্ট্র্যান্ডটা হলো N15 N14 এবং লাইট স্ট্র্যান্ডটা কি N14 N14, ঠিক আছে, containing DNA in the 6th generation would be। এখন কী বের করতে বলেছে, Michelson and Stahl এক্সপেরিমেন্টটা আশা করি তোমরা সবাই জানো, পড়েছো ঠিক করে। তো এখানে কী বের করতে বলেছে, আমাদের যে হেভি স্ট্র্যান্ড, হাইব্রিড স্ট্র্যান্ড এবং লাইট স্ট্র্যান্ডের যে 6th জেনারেশনে কী রেশিও হবে এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমাদের একটা সিম্পল একটা টেবিল আমাদের জেনে রাখতে হবে, এই টেবিলটার থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে, নাইলে আমাদের বারবার সেল এঁকে ওদেরকে ডিভাইড করতে হবে, তো একটু টাইম লাগতে পারে। তাই আমরা এখন কী করবো, আগে টেবিলটা এঁকে নিই। চলো, তো টেবিলটা কী হবে, প্রথমে আমরা এখানে লিখব জেনারেশন, ঠিক আছে, তারপর আমরা এখানে লিখব কি, প্রথমে লিখব আমরা জেনারেশন, তারপর লিখব আমরা এখানে নাম্বার অফ সেলস, ঠিক আছে, মানে প্রতিটা জেনারেশনে ওই জেনারেশনের রেসপেক্টিভে কয়টা সেল থাকবে, তারপর আমরা কি লিখব, তোমার রেজাল্ট, আলটিমেটলি রেজাল্টটা কি আসবে, ঠিক আছে, এটা থাকবে আমাদের কি টেবিলটা। এখন জেনারেশন কয়টা বলেছে, 6th জেনারেশন বলেছে, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 6th জেনারেশন। এখন আমরা দেখব ফার্স্ট জেনারেশনে কি হয়। প্রথমে আমাদের যে আগে আমরা একটু বেসিকটা দেখে নিই, কী হয়, আমাদের যে ইকোলাইয়ের সেলটা, এটার মধ্যে আমরা কি করি, আমরা প্রথমে দুটো স্ট্র্যান্ডের ডিএনএটা, মানে ডিএনএ তো দুটো স্ট্র্যান্ড থাকে, তো দুটো স্ট্র্যান্ডই কী থাকে, N15 থাকে, মানে হেভি স্ট্র্যান্ড থাকে N15, দুটো স্ট্র্যান্ডই কী থাকে, N15 থাকে। তখন কি হয়, এটা ডিভাইড হয়, এটা হলো আমাদের ইনিশিয়াল সেলটা যেটা, এরপর আমাদের কি হয়, ডিভাইড হয়, দুটো সেল হয়, দুটো সেলে কি হয়, আমাদের যে ডিএনএ স্ট্র্যান্ডগুলো থাকে এগুলো হয়ে যায় হাইব্রিড। কেমন হাইব্রিড, এগুলোর মধ্যে একটা থাকে 15 আর একটা থাকে N14, এটা হলো আমাদের কি ফার্স্ট জেনারেশন। তো এখান থেকে আমাদের ফার্স্ট জেনারেশন শুরু হয় দুটো সেল থেকে, আর এটা হলো আমাদের ইনিশিয়াল। তো ইনিশিয়ালি আমাদের হেভিটা পাওয়া যায়, কিন্তু যখনই আমরা ফার্স্ট জেনারেশনে আসি আমাদের যে হেভি স্ট্র্যান্ডটা এটা আমাদের চলে যায়, ফার্স্ট জেনারেশন থেকে আমরা কি পাই, হাইব্রিড পাই।
তো আমাদের এটাই মাথায় রাখতে হবে, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন যত জেনারেশনই বলুক আমাদের যে হেভি স্ট্র্যান্ড এটা কি হবে, 0 হবে। ঠিক আছে, তো এখন চলো আমরা দেখে নিই। তো এখন আমরা দেখেছিলাম কি ফার্স্ট জেনারেশনে দুটো সেলের মধ্যে একটা হলো হেভি, 1 হেভি আর 1 লাইট। ঠিক আছে, সেকেন্ড জেনারেশনে কি হবে, সেকেন্ড জেনারেশনে হবে 4টা সেল। ঠিক আছে, 4টা সেলের মধ্যে 2টো হেভি 2টো লাইট। এখন তুমি এটা মাথায় রাখবে যে যতই জেনারেশন হোক যতটাই সেল হোক সবগুলো সেলের মধ্যে অনলি 2টোই হাইব্রিড হবে। লাইটের যে হাইব্রিড মানে লাইট সেলটা যেটা এটা বাড়তে থাকবে, কিন্তু আমাদের যে হাইব্রিডটা এটা 2টোই থাকবে। ঠিক আছে, থার্ড জেনারেশনে কয়টা সেল হবে, 8 সেল। কীভাবে, 2 করে বাড়ছে, মানে 2 এর মাল্টিপলে বাড়ছে, 2 2 = 4, 4 2 = 8 এভাবে বাড়ছে। ঠিক আছে, তো 8 হলে এখানে কত, 2টো হাইব্রিড আর বাকি কয়টা রইল, 6 লাইট। তেমনি ফোর্থ জেনারেশনে তোমার 16 আর 16 করলে 2টো হাইব্রিড 14 লাইট। ফিফথ জেনারেশনে তোমার 32 এখানে কত হবে, 2টো হাইব্রিড 30টা লাইট। ঠিক আছে, আর সিক্স জেনারেশনে 64 সেল। সিক্স জেনারেশনে কত, 64 সেল। এখানে কি হবে, 2টো হাইব্রিড তো কন্টিনিউ থাকবে আর এখানে কত হবে, 62 লাইট। ঠিক আছে, তো আমাদেরকে কোশ্চেনে কি বলেছে, 6th হাইব্রিড বের করতে বলেছে। তো 6 জেনারেশন বের করতে বলেছে, তাহলে আমরা কোনটা নেব, এই যে 6 জেনারেশনটা নেব। ঠিক আছে, তো এটা হলো আমাদের 6 জেনারেশন। এখন এটাকে যদি আমরা 6 জেনারেশনের এই জায়গাটাকে যদি আমরা সিম্পলিফাই করি, 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কী হবে, 1 হাইব্রিড আর তোমার 31 লাইট। ঠিক আছে, তো আমাদের আলটিমেটলি 6 জেনারেশনে কী হলো, 0 হেভি ইজ টু 1 হাইব্রিড ইজ টু 31 লাইট। তো চলো আমরা অ্যান্সারটা মিলিয়ে নিই কী হবে। তো আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, 0 হেভি মানে 0 তিনোটাতে আছে বি সি ডি, আর হাইব্রিড কত, 1 হাইব্রিড 1। ঠিক আছে, আর লাইট হলো 31 কোথায় আছে, এই যে ডিতে। তো আমাদের কারেক্ট অপশান উইল বি ডি, অপশান ডি। নাও নেক্সট কোয়েশ্চেন 46। এখানে কি বলেছে, 2 ইম্পর্টেন্ট RNA প্রসেসিং ইভেন্টস লিড টু স্পেশালাইজড এন্ড সিকোয়েন্স ইন মোস্ট হিউম্যান mRNAs। মানে আমরা জানি যখন ডিএনএ থেকে আরএনএ হয়, ট্রান্সক্রিপশন হয়, ডাইরেক্টলি কিন্তু এমআরএনএ হয় না, প্রথমে ট্রান্সস্টেবল HNRNA হয়, HNRNA থেকে কি হয়, এমআরএনএ হয়। তো HNRNA থেকে এমআরএনএ হওয়ার প্রসেসে আমাদের HNRNAটাকে প্রথমে ইন্ট্রন্সগুলোকে বাদ দিতে হবে, এক্সনসগুলোকে একসাথে করে এই কী করতে হবে, ফিফথ এন্ডে আমাদের ক্যাপিং করতে হবে এবং থার্ড এন্ডে আমাদের টেইলিং করতে হবে। ঠিক আছে, তো এখানে প্রথমে কি দিয়েছে, ফিফথ এন্ড। তো ফিফথ এন্ডে আমাদের কী করতে হবে, ক্যাপিং। তো ক্যাপিংয়ের অপশন কোথায়, এই যে সি, ক্যাপিং করতে হবে। এবার সেকেন্ডে কি বলেছে, অ্যান্ড সেকেন্ড অ্যাট দ্য থার্ড এন্ড। আচ্ছা, থার্ড এন্ডে আমাদের কী করতে হবে, টেইলিং করতে হবে। আমরা টেইলিং কীভাবে করি, অনেকগুলো এডিনাইন বেস একসাথে লাগালে আমরা কি করি, এটাকে টেইলিং করি। তো এটা কী হবে, পলিএডিনাইলেশন। তো আমরা সেকেন্ডে কী দেবো, পলিএডিনাইলেশন। ঠিক আছে, থার্ডে কি বলেছে, অ্যাট দ্য ফিফথ এন্ড দ্য মোস্ট। আচ্ছা, ফিফথ এন্ডে কী করি, আমরা ক্যাপিং করি। তো ক্যাপিংয়ে আমরা কী করি, মিথাইল গুয়ানিন ট্রাইফসফেট ইউজ করি। আমরা মিথাইল গুয়ানিন ট্রাইফসফেট এনে লাগিয়ে দিই, তো এটার সাহায্যে কী হয়, ক্যাপিং হয়। তো এখানে কী হয়, থার্ড এন্ড যেহেতু বলেছে, মানে এখানে কী বলেছে, অ্যাট ফিফথ এন্ড যেহেতু বলেছে, এখানে কী হবে, ক্যাপিং। আর ক্যাপিং কী দিয়ে করি আমরা, মিথাইল গুয়ানিন ট্রাইফসফেট, এটা হবে থার্ড। আর ফোর্থে আমরা তো জানি পলিএডিনাইলেশন মানে পলি এ। সো কারেক্ট অপশান উইল বি অপশান সি। ঠিক আছে, নেক্সট, হোয়াট আর মিনি স্যাটেলাইটস। মিনি স্যাটেলাইটস কি, তো মিনি স্যাটেলাইটস তোমরা আশা করি পড়েছো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে। মিনি স্যাটেলাইটস হলো যে আমাদের যে রিপিটেটিভ নন কোডিং পার্ট অফ ডিএনএকে আমরা কি বলি, মিনি স্যাটেলাইটস। ঠিক আছে, আর আরেকটা হলো মাইক্রো স্যাটেলাইটস। মিনি স্যাটেলাইটস কী হয়, মাইক্রো স্যাটেলাইটস থেকে দুটোই সেম, কিন্তু মাইক্রো স্যাটেলাইটস থেকে ওদের রিপিটেশনটা একটু বেশি হয়, প্লাস ওদের যে সাইজটা, নাম্বার অফ বেস পেয়ার, এটা একটু বেশি হয়। ঠিক আছে, তো চলো দেখি কি। প্রথম অপশনটা হলো 10 to 40 বিপি সাইজ। নো, 10 to 40 না, এখান থেকে আরেকটু বেশি হয়। ঠিক আছে, তো এটা ভুল। নেক্সট হলো শর্ট কোডিং রিপিটেড। নো, কোডিং না, মিনি স্যাটেলাইটসের নন কোডিং পার্টস, তো বিটাও হবে না। ডিটা কি বলেছে, রিজন অফ কোডিং। নো, কোডিং তো হবে না, নন কোডিং। সো সিটা কি বলেছে, শর্ট নন কোডিং। হ্যাঁ ঠিক আছে, শর্ট নন কোডিং রিপিটেটিভ সিকোয়েন্স
ফর্মিং এ লার্জ পোর্শন অফ ইউক্যারিওটিক জিনোম। সো কারেক্ট অপশন উইল বি সি। ঠিক আছে, নেক্সট হলো আমাদের 48। এই কোয়েশ্চেনটা তোমাদের একটু অবজার্ভ করে করতে হবে। ঠিক আছে, তোমার অপশানগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে কোনটা কী দিয়েছে, তাহলে তুমি এটা খুব তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, এখানে কি বলেছে, দেয়ার ওয়াজ এ মিক্স আপ এট দ্য হসপিটাল আফটার এ ফায়ার ইনসিডেন্ট ইন দ্য নার্সারি ডিভিশন। কী হয়েছে, নার্সারি ডিভিশন অনেকগুলো বাচ্চা ছিল, হঠাৎ করে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে, তো বাচ্চাগুলো একটার সাথে আরেকটা মিক্স আপ হয়ে গেছে। এখন আমাদেরকে বের করতে বলেছে হুইচ অফ দিস চিলড্রেন বিলং টু দ্য প্যারেন্টস। তো এখানে আমাদেরকে ফাদার মাদার দিয়ে দিয়েছে, এখন আমাদেরকে এখানে কতগুলো চিলড্রেন দিয়ে দিয়েছে, আমাদেরকে বলেছে কোন চিলড্রেনটা ওদের, মানে এই ফাদার মাদারের চিলড্রেন কোনটা, মানে এই কাপলের চিলড্রেন কোনটা। ঠিক আছে, তো কীভাবে বের করবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে, তোমাদের যে চিলড্রেনটা হবে ওর মধ্যে ফাদারেরও ক্যারেক্টারিস্টিক থাকবে, মাদারেরও ক্যারেক্টারিস্টিক থাকবে। তো চলো মিলিয়ে নিই। ফাদারের দেখো চিলড্রেন 1-এ ফাদারের সাথে মিলে, ঠিক আছে। চিলড্রেন 2 মিলে না ফাদারের সাথে, কারণ এটা মিলছে না। চিলড্রেন 3-তে আবার এই দুটো মিলে যাচ্ছে, ঠিক আছে। চিলড্রেন 4-এও মিলছে না এটা। চিলড্রেন 5-এ মিলছে, আবার চিলড্রেন 6-এ মিলছে না। তো প্রথম কথা হলো আমাদের চিলড্রেন 6 বাদ করে দেবো, চিলড্রেন 4ও বাদ করে দেবো। ঠিক আছে, এবার আমাদের কী কী রয়ে গেছে, চিলড্রেন 2ও বাদ। ঠিক আছে, এবার আমাদের কী কী রয়ে গেছে, 1, 3 and 5। এখন অপশানে দেখো 1 তো ফর শিওর ওদের চিলড্রেন হবেই, 1 তো শিওর। তো আমাদের অপশানে দেখতে হবে 1 কোথায় আছে। তো এখানে দেখো অপশান বিতে 1 নেই, তাহলে অপশান বি ইজ রং। অপশান ডিতেও 1 নেই, সো অপশান ডি ইজ অলসো রং। তো 1 কোথায় কোথায় আছে, এ এবং সিতে। এতে কী বলেছে দেখো, অল অফ দ্য চিলড্রেন তো না, বিকজ 2 নেই, 4 নেই, 6 নেই, তো অল অফ দ্য চিলড্রেন হবে না। তো অবভিয়াসলি দি কারেক্ট অপশান উইল বি অপশান সি। তো এইভাবে তুমি অবজার্ভ করে খুব তাড়াতাড়ি এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারো। ঠিক আছে, তো প্রথমে আমাদের 1 থাকবে, এরপরে অল অফ দিস না যেহেতু, তাহলে কী হবে 1 and 3। তো এইভাবে তুমি সলভ করতে পারো। তো এটা ছিল আমাদের সেকশন বি এর লাস্ট কোয়েশ্চেন। তো এটা দিয়ে আমরা আমাদের সেকশন বি শেষ করলাম। তো নেক্সটে আমরা যেটা দেখবো, মানে নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের সেকশন সি। ঠিক আছে, বাই।